সংসার। তবু আঙ্কেলের হাতে যে কোনো একটা কলা চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। এই তো বৌদির সঙ্গে তোমার আলাপটা কিভাবে? বড্ড ছোট, খুব ছোট। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি যাদবপুর ইঞ্জিনিয়ারিং এ, আর ও বোধহয় ক্লাস 9-10 পড়ে, এরকম আর কি। এক সময় টলিউড ইন্ডাস্ট্রি বুম্বাদা একা টেনে নিয়ে গেছে। হ্যাঁ, এই সম্বন্ধে তুমি কতটা একমত? না, এই হিসেবটা তো বুঝতেই পারিনি আমি কিছুতে। এই 30 বছরের মধ্যে তাহলে মিঠুন ছিল না, ভিক্টর ব্যানার্জি ছিল না, হ্যাঁ আমি ছিলাম না, তাপস ছিল না, হ্যাঁ হ্যাঁ ছিল তো। হ্যাঁ, তার মানে আমরা কি ক্যারেক্টার একটা ছিলাম। माँ के पेट से मरघट तक है तेरी कहानी, पग पग प्यारे दंगल 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 दंगल। सूरज तेरा चढ़ता ढलता गर्दिश में करते हैं तारे, दंगल दंगल। मेरे पास बंगलो है, मेरे पास बैंक बैलेंस, मेरे पास रोकतीम है, पूरा भरपूर एक रोकतीम है। तेरे पास क्या है? मेरे पास ভুতু হ্যাঁ। এই দেখেছিস তো, ভয় দেখাতে, দেখেছি আমি খেলবো না। দেখেছেন দুটো টিমের মধ্যে স্লেজিং এখন তুঙ্গে। দুটো টিমের মধ্যে খেলা চলছে কবাডি 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 এই কবাডি 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 কবাডি। দুটো টিম, এই যে দীপু আর রক্তিম, এদিকে তপু আর ভুতু, দুজনেই দুটো করে পয়েন্ট পেয়েছে। আর খেলা শেষ হতে এখনো বাকি আছে 2 মিনিট। যে পয়েন্ট স্কোর করবে সে জিতবে এবং হয়ে যাবে কবাডি চ্যাম্পিয়ন। আচ্ছা দীপু আঙ্কেল, ভুতুদের কোর্টে এবারে কে যাবে, তুমি না আমি? আমি কেন? আমি না না, শোন না, বলছি কি আগের বার তুই এত ভালো খেলেছিস না। হ্যাঁ, তুই যা। আমি জানতাম তুমি আমাকেই বলবে। ঠিক আছে, যাবো না। তুমি আগে আমাকে একটু ভালো করে হাত পাটা মেসেজ করে দাও। ব্ল্যাকমেল করছিস তুই আমাকে? ঠিক আছে করো না। এদিকটা এদিকটা এদিকটা। ভালো লাগছে না কিন্তু। জানা একটা কথা বলবো দীপু আঙ্কেল? হ্যাঁ বল। তুমি বলো অভিনয় করার ইচ্ছাটা না ছেড়ে দাও, এমনিতেও খুব বাজে হয়। তুমি একটা পার্লার খোলো, ভালো ইনকাম হবে। ভালো লাগে। দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, দুই টিমের প্লেয়ারদের মধ্যে কি মিল। হ্যাঁ, পিঠ চুলকে দিচ্ছে, টিপে দিচ্ছে। এখন দেখতে হবে এরা এত ছটফট করছে কেন, এদের কি প্ল্যান। আগেরবারের মতন কিন্তু খেললে চলবে না। বেশ, তুমি তোমার যত জোরেই টানুকটা কেন, তুমি কিন্তু ওইখানে যাবে না। তাই জন্য তোমার গায়ে শক্তি দরকার, শক্তি আনো। আচ্ছা বলো, শক্তির জন্য আমি কি করতে পারি? আসলে ভুতু শরীরে তেমন বল নেই, আর জোর আছে শুধু গলায়, বুঝলি? শরীরে তেমন বল নেই আর জোর আছে শুধু গলায়। জোর বাড়ানোর সহজ উপায় লুকিয়ে আছে কলায়। আমি কাঁচকলা বাদে বর্তমান সিঙ্গাপুরি, কাঁঠালি যে কোনো কলা খেয়ে। তুমি কিন্তু এইটা ভাববে না যে তুমি যেটাই চাইবে আমি তোমাকে দিয়ে দেবো, কারণ আমি ম্যাজিক ভূতু। না ভূতু প্লিজ একটু দেখ না, যে কোনো এক ধরনের বর্তমান সিঙ্গাপুরি, কাঁঠালি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। তবু আঙ্কেলের হাতে যে কোনো একটা কলা চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। এই তো দাদা, এগুলো দেখ একটু প্লিজ। ম্যাজিক সিঙ্গাপুরি ম্যাজিক্যাল কাবাডি চাই। রেডি রেডি এই রেডি হয়ে যাচ্ছে, তুমি কলটা পড়ে খাবে। ভেরি গুড, নমস্কার করে যাবি, নমস্কার করে যাবি। গো গো রক্তম। এই কাবাডি 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 কাবাডি। আটকা ভূতু। কাবাডি 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 কাবাডি। প্লিজ প্লিজ কাবাডি 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 কাবাডি। এক জায়গায় দাঁড়িয়ে কাবাডি 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 করছিস কেন? আবার ধরা সাই, আরে ধরে নিয়ে আয় না এদিকে। তুই হেল্প কর। কাবাডি কাবাডি। আমি হেল্প করতে পারি না? ইয়া কাবাডি 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 কাবাডি। কাবাডি 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 কাবাডি। আরে বাবা, কাবাডি 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 কাবাডি। কি আঠা দিয়ে আটকে গেল নাকি দাদা? কাবাডি কাবাডি কাবাডি। বুঝি দাও বুঝি দাও।
কাবাডি 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 কবাডি। দীপু এই নে ভূতু বলাই বাহুল্য জিতে গেছে তপু ভূতু। এটা খেলা হয়নি, তুই বাঁশিটা বাজালি, তুই একটু বেশি টাইম দিতে পারলি না, চিটিং করলি এটা কেন তুই? আমার দোষ। হ্যাঁ? গন্ডায় গন্ডায় ডিম দুধ কলা খেয়ে একটা বকনা বাছুরের মার্কা চেহারা করেছো, আর এইটুকু সিটিংয়ে তপুকে এখান থেকে এখানে টেনে আনতে পারলে না। না, না, এই তো তুই চুপ করে। তোর আমার প্রথম দিন থেকে ঠিক আমি ভেবেই নিয়েছিলাম তো এই পাশের আমাদের বাড়ির নালার তুই ওখান থেকে কুড়িয়ে আনা ভাই আমার, তুই আমার নিজের ভাই না। আমি কখনো বলেছি আমি তো নিজের ভাই? আমারও তো একই সন্দেহ হয়। এই এরকম বলিস না। যাই হোক, এই তুই আর হ্যাঁ হ্যাঁ করে হাসছিস কি? তোর কাছে আসছি আমি, তুই আমাকে বুর্জুয়া বলিস, আমাদেরকে বুর্জুয়া, তুই তো নিজে বুর্জুয়া রে। এই যা, যা। হ্যাঁ, চিটিং করলি তুই। এই যা, যা। এই যা বলছিস কি রে? আমি রেগে যাচ্ছি, আমি ঝামা এই, মতো এই যা, যা। শেষ করে দেবো। আচ্ছা ও দীপু আঙ্কেল তুমি কার মতো করে ঝাঁপাবে গো? আমি ইয়ের কার, এই বল না কার মতো, আমরা ভাবিনি তো। তুমি বরং অ্যালসিশিয়ান বা বুলডগের মতো। এটা মানাবে, বুলডগটা মানাবে। আমি বুলডগ, তুই বললি আমি অ্যালসিশিয়ান, আমি অ্যালসিশিয়ানের মতো ঝাঁপিয়ে মরবো। এই শান্ত শান্ত, বাড়াবাড়ি করিস না। এটা সামান্য খেলা নিয়ে এতটা বাড়াবাড়ি ভালো নয়। কিচ্ছু সামান্য না, এই পৃথিবীতে কোনো খেলা সামান্য না, আর এইটার সঙ্গে কোনো খেলাই সামান্য না। এই যা যা না, যা 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 না, যা 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 যা। দীপু আঙ্কেল প্লিজ শান্ত হও, নাহলে কিন্তু খুব রেগে যাবো বলে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ এইটু, এই তুই আবার রাগ দেখাচ্ছিস কি? এইটুকুর রাগ গিরগিটি এই। ধরে তোকে তুলে ফেলে দেবো। যে নালা থেকে ওকে পেয়েছি সেই নালায় ফেলে দেবো। চিন্তা তুই যা 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 যা। এই তুই যা, যা, ঠিক যা। আছে, দীপু আঙ্কেল যেটাই হতে চেয়েছে সেটাই তোমায় বানিয়ে দিই। যা 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 যা। দীপু আঙ্কেল যেটা হতে চেয়েছিল সেটা হয়ে যাক তো, প্লিজ প্লিজ প্লিজ। একই 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 এই, 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 এটা কি হলো ভূতু? এই, কি যেটা হলো? হতে চেয়েছিল এই 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 যা, এই যা। সিট ডগি সিট। এ তো কি মুশকিল রে বাবা। সিট সিট। এ তো যখন মানুষ ছিল তাও মেনে নেওয়া যাচ্ছিল, এখন তো কুকুর হয়ে আরো বেয়াদব হয়ে উঠেছে। এই এই লুম্পেন কুকুর, এই লুম্পেন কুকুর। এই তো দুফোটা পায়ের ধুলো দিবি কেন? না? কুকুর যে লুম্পেন হয় তুই না থাকলে জানতে পারতাম না তো। তুইও দিবি আমাকে খানিকটা পায়ের ধুলো? কেন? কারণ ধুলো যে ফোঁটা হয় তাও আবার দুই, তোর কাছ থেকে প্রথম জানলাম। ঠিক আছে ঠিক আছে। এই, 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 কি মুশকিল? এই, বাবা। ব্ল্যাকি ব্ল্যাকি এই, বেয়াদব। ব্ল্যাকি ব্ল্যাকি। ঘেউ 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 ঘেউ। ব্ল্যাকি কাম হিয়ার ব্ল্যাকি 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 সিট ডাউন। বুধু এখানে আয়। আয় বুধু ভাবে। রে খেলা খেলবি? কি খেলা? এখানে করবো না, ভেতরে গিয়ে বলছি চল। Sit down. Good doggy, good blackie, good blackie, blackie. Hey! Doggy! You, shut up! কতক্ষণ ধরে কনিং বেলের কুকুরটা ডেকে চলেছে, এটা দরজাটা খুলতে পারছেন নাকি? কলিং বেলটা ডাকছে না, আসলটা ডাকছে। কি দীপুদা কি হলো? ওই যে ভূতু ওকে ম্যাজিক করে অ্যালসেশিয়ান করে দিয়েছে। মেরিকে এলসিসিয়ান বানিয়ে দিয়েছে। লালু কি সুন্দর। Good doggy, দারুণ। good blackie. বিক্কু খাবে, বিক্কু বিক্কু। এই কি করছিস কি? চল। এতদিনে শিওর হলাম, এতদিনে শিওর হলাম তোকে ল্যাম্পপোস্টের মতোই দেখতে। কি যে বলেন আপনি? হ্যাঁ, ও প্রমাণ করে দিল। এই ব্ল্যাকি। কুকুর বললেও কম বলা হয়। হাট কিন দে। এই নোংরা করবে। বাবা কত ইনস্টলমেন্টে পা তোলে রে। আরে ইরি বাবা কত না জমে আছে ভেতরে, চিপে বার করে দিই। আমি নাচা দিতে পারবো না। বেচারা হিসু করে একদম পেট খালি হয়ে গেছে, ওর জন্য কিছু নিয়ে আয়, খাবে তো, খিদে পেয়েছে। ট্রেনিংও দিতে হবে। খাবার দাবার নিয়ে আয়, খাবার দাবার নিয়ে আয়। রক্তি মায়ে সাবধানে আসবি কিন্তু। আয় আয় আয়। কি করবি? খেলবো। ওকে খেলাবি? হ্যাঁ। ইরি বাবা রে বাবা, ট্রেনিং দেবো। কি খেলাবি? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। ইরে বাবা। এই যে দাঁড়াও, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। ব্ল্যাকি 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 ব্ল্যাকি। লালু লালু। এই আস্তে আস্তে। দেখছিস এটা কালো জামা পরে রয়েছে। এই তো। লালু লালু। খেলা দেখাবে, খেলা দেখাবে। মাংসের গন্ধ। নাচো নাচো একটু নাচো। এই দেখ নাচ দেখাবে, দেখ। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। রেডি? সোহাগ চাঁদ বদনি ধনি নাচো। আরে বাহ! ট্রেনিং শিখে গেছে, বাড়ির কুকুর ট্রেনিং দিলে হয়। কি ম্যাজিক করেছিস? এই
বেরিয়ে গেছে। এই, না একদম না। গুড ডগি। এবার আমি আর ভূতে একটা একটা করে জিনিস হ্যাঁ দেখি 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 চল নিয়ে নি আমরা বাবা আগে ঘোরো 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 ঘোরো, এদিকে মাথা এদিকে মাথা এদিকে মাথা এদিকে এদিকে এদিকে। Stay. Now, pick the ball game. যাও, ছু, ছু, ছু। মুখে মুখে আও 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 মাউথ আও। গুড গুড। হাই এই যে মার তুই একে মার আরেকটা উড়ি বাবা। Blacky cat. আরে ওর খাবার দাবার এনেছিস? হ্যাঁ এনেছি তো, রেডি। এত খাটছে না বেচারা। ব্ল্যাকি ইট। কি গো Sit, Blackie, বাবা sit. রক্তিম তুই আর খাস না ইট ব্ল্যাকি। ইট ব্ল্যাকি ব্ল্যাকি। ইয়েস কি ভালো। হ্যাঁ দেখুন বাবু কি ভালো গন্ধ বেরিয়েছে রে। ওকে পুরোটা দিয়ে দিবি? হ্যাঁ আচ্ছা ওর জন্যই তো বানিয়েছি। আচ্ছা ব্ল্যাকি গুড ব্ল্যাকি ভেরি গুড। বলছি কি যে গোটা লেগ পিসটা কি একাই খাবে? না বলছিলাম কি মানে দীপু আঙ্কেল তো এখন ঠিক দীপু আঙ্কেল নয়, ডগি আঙ্কেল। মানে ও তো বুঝতে পারছে না এসব ছেটে চুটে যেটা রেখে দেবে সেটা কি তুই খেতে পারবি? চেষ্টা করে দেখতে পারি। বাবারে ধুয়ে খাস তাহলে কিন্তু, হ্যাঁ গরম জলে 3 বার ফুটিয়ে। তুই যা দেখ না কিরম চাটাচাটি। ব্ল্যাকি ব্ল্যাকি খাবার সময় একদম কথা বলতে নেই, বিষম লাগবে। আহা ওটা ও করছে না, বেলটা বাজছে। হ্যাঁ বাবা কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই বুঝতে পারছি না। আজকে একটু গুলিয়ে যাচ্ছে, দরজাটা খোলতো। এই সামনে কেউ যাবে না কিন্তু। হ্যাঁ সরে আয় খাবার সময় ডিস্টার্ব করলে কামড়ে দেয়। ব্ল্যাকি ইট দীপুটা কি সুন্দর খাচ্ছে না রে। খাও বাবা খাও ভালো করে খাও। বাবু হ্যাঁ দেখুন কে এসেছে। আসুন আসুন। এই মাটির ডাক শুনে আয় রে ছুটে আয়, দেখি কোন সর্বনেশে খুনেরা ভর গিয়েছে, দেখি কোন সর্বনেশে খুনেরা ভর গিয়েছে। এ মাটির ফসল লুটে আমরা খুব বিপদের মধ্যে আছি। কেন, আমার কি হয়েছে? ভাইটাকে না ডগি করে দিয়েছে এই ভূতু। কে? এই যে ভূতু ম্যাজিক করেছে। ও তো ম্যাজিক জানে। হ্যাঁ এটা আমি বিদেশে একবার দেখেছিলাম। হ্যাঁ। ট্রাই নেবো? হ্যাঁ প্লিজ হলেও হতে পারে। হ্যাঁ প্লিজ। হলদে সবুজ ওরাং ওটাং, ইটপাটকেল চিৎপটাং, মুশকিল আসান উড়েমালি, যা ধর্মতলায় কর্মখালি, বাটি খালি করে ফেলেছি। গিলি গিলি গে গিলি গিলি গে গিলি গিলি গে। এই তো এ কি রে হ্যাঁ মাটি রেখে দিয়েছিস আমাকে? তোকে দেয়া হয়নি, মানে ব্ল্যাকিকে দিয়েছিলাম। ব্ল্যাকি কে ব্ল্যাকি? ব্ল্যাকি এখানে ছিল একটা ওই অ্যালসেশিয়ান। দেখে এসছি ছোট দাড়ি। স্যার হ্যাঁ। কখন এলেন? আমি কোথায় ছিলাম তখন? তুই তখন ওই না মানে তোকে এইখানে। আসলে উনি কুকুর থেকে মানুষ করলেন। আমাকে? হ্যাঁ ভূতু তোকে ম্যাজিক করে কুকুর করে দিয়েছিল, উনি এসে তোকে ম্যাজিক করে মানুষ করে দিয়েছেন। না ওটা পরে হবে, আগে উনি এসছেন। আপনি আমায় কুকুর থেকে মানুষ বানালেন, চাহিদা আরো বেড়ে গেছে। আচ্ছা আমাকে প্লিজ মানুষ থেকে একজন নামকরা হিরো বানিয়ে দেবেন প্লিজ স্যার, প্লিজ। আর হিরোরা যা করে তুমি করতে পারবে? এভরিথিং ম্যান, মোর দ্যান এনিওয়ান এলস। একটু নেচে দেখো। বাবা হ্যাঁ আচ্ছা পেছন থেকে নিয়ে দুদিকে মেলে দুদিকে নিয়ে দুদিকে মেলে দেবে। বাবা যে এটাও তুমি পারো। বাহ একটু গান গান বলতে আমি আমি এমন মানুষ পেলাম না রে দাদার মতো। বাড়িটা বাড়া বাবা, বাড়িটা বাড়া। বন্ধ। সুরটা তোমার না? হ্যাঁ পুরো। যদি সত্যিকারের হিরো হতে চাও অ্যাবসলিউটলি। মানে আমার মতো, হ্যাঁ তাহলে তোমাকে একটু ডায়লগ বলতে হবে।
ডায়লগ আমি ফাটিয়ে দিই, কোনটা বলবো? বলো একটা ডায়লগ। আমরা যাচ্ছি। কি হলো, তুমি ডায়লগ নাম শুনে চলে গেল কেন? নষ্ট করার মতো আমাদের হাতে সময় নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা যাচ্ছি। আচ্ছা, দাদা চল চল চল। তোকে প্রমাণ করতে হবে নিজেকে। এত সহজে রেকগনিশন পাওয়া যায় না কি স্যার? পাওয়া যায় না না। এ পাগলা, এ মা গেলে সরি 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 স্যার, বউ গেলে বউ পাওয়া যায় রে পাগলা, মা গেলে মা পাওয়া যায় না। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। আমি একটা প্রশ্ন- এই পাগলা শব্দটা কি ছিল? পাগলা তো ছিলই না, পাগলাটার মির অ্যাড করেছে। মির। ও মির, ওটা ওই প্যাটার্নটা মিরাক্কেল। ওই মির মির মির, মির। ওই বাচ্চা ছেলেটা। হ্যাঁ ওটা ছিল না। আরেকটা হচ্ছে যে একটু আমার মতো করে বলো না আমার ডায়লগটা, এটা মীরের মতো করে বলো না, আমার ডায়লগটা বলো, আমি যেরকম বলেছিলাম সেরকম বলো। স্যার একবার দেখিয়ে দিলে খুব ভালো হয় স্যার, প্লিজ। সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। জুতোগুলো একটু সাইডে রাখবেন। সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। গুড, তোমার হবে, কাছাকাছি তোমার হবে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আজকে যে ছবি আমরা তৈরি করি, যেভাবে তৈরি করি, সেই জন্য ইন্টারন্যাশনালি যেভাবে আমরা অ্যাওয়ার্ড নিই, তাতে এই ডায়লগটা যদি তুমি বলো তাহলে অ্যাকচুয়ালি তুমি কিভাবে বলবে এটা একবার যদি দেখাতে পারো আমাকে। আমি মানে উইদাউট ইমোশন, লাফটার নেই, রিয়াকশন নেই, চোখ মুখ কাঁপছে না। স্যার পারবো পারবো, বলো তো। মা হারালে মা পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায় না। কারেক্ট কারেক্ট, তোমার হবে, ওর কিন্তু হবে। মা হারালে মা পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায় না। চললো, পাগলা। সর্বনাশ করেছে। এটা তুমি বলে যাও, প্র্যাকটিস করে যাও। স্যার স্যার, ওর মাথায় অ্যাক্টিং এর ভূত ঢোকাবেন না। তুমি বরঞ্চ ভেতরে যাও, ভেতরে গিয়ে সারা রাত ধরে প্র্যাকটিস করো, ভেতরে গিয়ে প্র্যাকটিস করো, ভেতরে গিয়ে প্র্যাকটিস। খুব বিপদের মধ্যে পড়ে আছিস। এই অপূর্ব সুন্দর, এই কে রে? মা হারালে মা পাওয়া যায় না, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে পাগলা। আজকে বাড়িতে দীপকদা, লোকটা সামলাতে পারলাম না। দীপকদা এসছেন, তা আমাদের বাচ্চারা খুব আবদার করেছে যে আপনার সঙ্গে খেলবে। মানে আমাদের বাড়িতে একটা রীতি আছে। দাদা 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 পেয়ে গেছে। জানি জানি, ওর মাঝে মাঝে পায়, ও বার করে দেয়, মানে কবিতা পায়, খাতায় বার করে। আমি রেডি, এটা আমি ভালো, রেডি। কবিতা পেলে বেরোনোটা ভালো। হ্যাঁ, বেরোনোটা ভালো, না হলে একটা বিচ্ছিরি পেট খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আমি কি করলাম? বেদের মেয়ে জ্যোৎস্না। ও, আমায় কথা দিয়েছে। অন্যদিকে চলে যাস না, এটাও মিলে গেল, দেখলি? জ্যোৎস্না যাস না। যাই হোক, বেদের মেয়ে জ্যোৎস্না, তুই অন্য কারো হোস না। বেদের মেয়ে জ্যোৎস্না, তুই অন্য কারো হোস না। পারলে তুমি অন্য জীবন বেঁচো, মানে তুইটা পরবর্তীকালে তুমি হয়ে গেল আর কি। আচ্ছা, সম্পর্কটা একটু পাকলো, তুইটা তুমি হয়ে গেল। যাই হোক, আমি আবার আসি। বেদের মেয়ে জ্যোৎস্না, তুই অন্য কারো হোস না, পারলে তুমি অন্য জীবন বেঁচো। কি দরকার কে উঠে বেরোবে খুঁড়তে গিয়ে কেঁচো। দাদা, গুড দাদা, কবিতা লিখে আপনি একটু বলুন তো, কবিতা লিখে কবে খুলবে ভাগ্যের সেই সিঁড়িটি? কবিতা লিখে কবে খুলবে ভাগ্যের সেই সিঁড়িটি? আপনি এই প্রশ্নের উত্তর দিন, আপনি স্বয়ং কিরিটি। বেরিয়ে গেছে পুরোটা। ভাই ভাই ভাই, একটু বসে এবার খেলাটা খেলি। আমরা খেলবো? একটু ওকে খেলবো। ওকে। খেলাটা খুব সিম্পল। দুটো টিম হয়ে গেছে, দীপকদা রক্তিম, আর এদিকে তপুহুতু। তা খেলাটা খুব সিম্পল। দুটো বাক্স, এর মধ্যে কিছু চিরকুট আছে, সেই চিরকুটের ওপর কিছু লেখা আছে, কোনো শব্দ। আচ্ছা, এই চিরকুটের একটা আমি তুলে দেব, বড়রা পড়বে, পড়ে কি লেখা আছে সেটা কোনো কথা না বলে বাচ্চাদের বোঝাবে। এটা হচ্ছে সিম্পল খেলা। একটা শব্দ, খাবার, ছোট, টিপলে, টিপে কিছু কিছু একটা বেরোয়, ছোট্ট, হ্যাঁ থাকে, হ্যাঁ টিপলে বেরোয়, হ্যাঁ। ছোট, দুটো, ছোট কিন্তু ছোট একটা জিনিস, একটা জিনিস টিপলে হ্যাঁ দুটো হয়ে যায়। দুটো কি ছোট বেরিয়ে পড়লো? কাজু, কি জিনিস? কাজুটা কি? কাজুটা কাজু, খাবার, না, না। কি খাবার? ছোট খাবার। কাজুকে কি বলে পুরোপুরি? শুধু কাজু বলিস? কাজু বাদাম। কি কাজু বাদাম। কে? কাজু বাদাম। কি দেখাচ্ছে দেখ, কাজুটাকে সরিয়ে আচ্ছা, দিতে বল। বাদাম।
বাহ বাহ। ওকে ঠিক আছে আঙ্কেল ভালো করে বুঝিও। খাবার জিনিস, বড় সাইজের হয়, গাছ থেকে ডাব। পাচ্ছি। ডাব তুই মানে মাটিতে দাঁড়িয়ে গাছ থেকে পেড়ে নিতে পারবি? ডাব গাছ থেকে? গায়ে খোঁচা খোঁচা আছে। নারকল। ডাব নারকলের বাইরে একটু ভাব। ও তো গোঁফও হয়নি যে তেল দেবে। খচ খচ। ওর খচ বোঝা- খচ। ওর বোঝা খচ মতো খচ। নারকল তেল। নারকল তেল। তেল একটা গোল, নারকল তেল গোল। ভেঙে খায়। আদা। আদা এত বড় সাইজের আদা? কি হবে? এই একটা গাধা। আতা। আতা আরো বড় সাইজ, আতা ছোট হয়, এটা এত বড় সাইজ। লিচু। লিচু। আচ্ছা এত বড় একটা লিচু। না। কাঁঠাল। খাবার জিনিস জানতাম ও পারবে। ভেরি গুড ফাইনালি। একটাই শব্দ, বিশাল বড় হয়। বিশাল বড় হয়। জল। ঠিক আছে। বোট। জাহাজ। আরে বাবা, লেবু। একটা কি ঢাললো, ছিপি খুলে কন্টেনারটা রাখলো, নিয়ে মাথায় মাখছে। নারকল তেল। বাবা তুই কি বাবা এই তুই কি নারকল তেল মাখিস? এই জন্য একবারে বলে দিল না। চানটা তো নারকল তেল দিয়ে করি, তাই তাই মাথায় নাকি? চলে যায়। নারকল তেল দিয়ে স্নান করিস? বাপ রে বাপ। ত্রিশূল। ত্রিশূল। মা দুর্গা। দুর্গা। দুর্গা কি ওটা করছে? প্রণাম। পুজো করছে। পুরোটা কি হলো? দুর্গা পুজো। হ্যাঁ বাবা, ও ভূতুর বুদ্ধিটা বেশি। স্বীকার করতে হবে। আর স্বীকার করতে হবে না, সবাই জানে। এই চলে সারাদিন আমাদের বাড়িতে। একটা গোল মতো কি, ওর মধ্যে চাপলি তুই, তারপর সেটা ঘুরতে আরম্ভ করলো। দোলনা। দোল্লা বলে ওটাকে? আমি চাপলাম। তুই চাপলি, তারপর সেটা ঘুরতে আরম্ভ করলো। চাপলি, তোর পেটের মধ্যে একটা গুড়গুড় শুরু হলো, তারপর তোর পেলো। আহ মজা মজা পেলো। দোলনা। দোলনা তো এরাম এরাম করে যায়। এ দোলা, এ দোলা, দোলা, এ দোলা। এটা ঘুরছে। চুপ করো না, চুপ করো না। আচ্ছা ঠিক আছে। তোকে নিয়ে একবার উপরে চলে গেল, আবার নিচে চলে এলো। পাখা। পাখা, পাখার ব্লেডের ওপর কোন দেশের এরম শক্তপোক্ত ব্লেড আছে যার উপর ও বসবে, তারপর পাখাটা ঘুরবে? এরকম ভাবে করে নাকি? আবার প্যানিক করবি না একদম। তুমি চুপ করো। কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? বিশাল বড় জায়গায়, যেখানে অনেক লোক খাওয়া দাওয়া করছে, এটা কিনছে ওটা কিনছে। বেলুন ওড়াচ্ছে। হ্যাঁ সব হচ্ছে, জানিস তো, বুঝতে পারছিস তো জায়গাটা কি? মেলা। হ্যাঁ তাতে কি হয়েছে? তাতে ওরকম একটা কি থাকে? মেলাতে পাখা ঘোরে, তার উপর তুই বসে থাকিস। পুজো হচ্ছে মেলাতে। মেলাতে পুজো হচ্ছে? মেলা দেবের পুজো হচ্ছে। না না না, নাগরদোলা। নাগরদোলা নাম শুনেছিস? শুনেছি। শুনেছিস? যা হয়ে গেল, হেরে গেলাম। জিতে গেছে ভুতুরা। আমরা জিতেছি। দাদা ব্যাস হয়ে গেল। বলছি আমি আর একটা খেলা খেলাতে এসেছি। খেলাটা খুবই সহজ, ঠিক আছে? এর জন্য আমার আরেকজন পার্টিসিপেন্ট লাগবে।
তো আমি ডেকে নিচ্ছি আমার দাদার বৌদি, সরি দাদার বউ, আমার বৌদি, বেবি বৌদি, বেবি বৌদি প্লিজ চলে এসো। বাবা হ্যালো, হাই, ঝিঝিরি হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপ কি? জানতে চাইছে যে কি খবর। ইয়েস ইয়েস। এই ওঠ, ওখানে গিয়ে বস, খেলাটা আমি বোঝাচ্ছি। এটা কি সেই ছবি আঁকার খেলা? ও বাবা, এটাতে তো আমার মানে মানে জন্মগত প্রতিভা। আমি স্যারের পাশে বসবো তার মানে? হ্যাঁ, এই ওঠ, কে? ওখানে গিয়ে বস। আমি খেলবো হ্যাঁ ওনার সঙ্গে? না না Absolutely. না না না, খেলতে তো হবে। এই যা। তাহলে কিন্তু তুমি খেলতে পারবে না, উঠিয়ে নিয়ে যাও। আমি আঁকতে পারি না। খেলাটা খুবই সহজ স্যার। ব্যাপারটা হচ্ছে আমি কয়েকটা শব্দ আপনাদেরকে দেখাবো, মানে আপনাদের চারজনকেই দেখাবো। এই টিমের একজন এইখান থেকে উঠে ইজেলটার কাছে যাবে, ওখানে পাতা উল্টে আঁকতে শুরু করবে যেটা লেখা ছিল। শুধু একে বোঝাতে হবে যে শব্দটা কি, একে অপরজনকে বোঝাবে। এই হচ্ছে খেলা। প্রথমে আমরা শুরু করব দাদাকে। কেন? ওকে ওকে, না না দাদা চলে আয়। নদীর পার, পাখি উড়ছে আকাশে, পাখি উড়ছে নদীর পার আকাশে, আকাশ। এটা কি দেখাতে চাইছে? বাজ পড়ছে, না না বাজ পড়লো না, ওই আর কি। মাথা আর আকাশ ভেঙে পড়লো। না না ওই সব কিছুই না। আকাশ থেকে কিছু পড়ছে। না আকাশ থেকে কিছুই পড়ছে না। ইউএফও। আকাশের চাঁদ মাটির বুকে। না না অত ওই যে প্রবাদ বাক্য টাক্য না আর কি, বুঝতে পারছো তো? ওইসব প্রবাদ বাক্য Simple না, কথা, সিম্পল কথা। আকাশ থেকে নিচে। হ্যাঁ কাছাকাছি। আকাশ থেকে নিচে। এই আকাশ থেকে নিচেটা হ্যাঁ। ঠিকই আছে, এর মধ্যে দুটো শব্দ ঠিক আছে, বাকিটা তোমার আর একটাই বাকি আছে আর কি। আচ্ছা, ওয়ান, এক আকাশের নিচে। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড দাদা, অসম্ভব ভালো, খুব ভালো। বাবা কি শক্ত কাজ এটা। কোনো একজন নবাব, অসাধারণ ছবি, অসাধারণ। আহা হা হা হা। এইটা আসছে। এ হচ্ছে কাবুলিওয়ালা তো নয়, সঙ্গে একটি মেয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, যে সঙ্গী হিসেবে যাচ্ছে, কিন্তু এরা কোথায় যাচ্ছে? এটা তোর জন্য লাভ নেই। যাচ্ছেটা এখানে ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা, ওই লোকটির মেয়ে এইটি। আচ্ছা, এর হাতেও, এর কাঁধেও ঝোলা। ওইটা আকাশ এবং ওটা চাঁদ, বেদের মেয়ে জ্যোৎস্না। ইয়েস, আকাশ আর চাঁদ থেকে বেদের মেয়ে চেষ্টা কি করে হলো? ইয়েস স্যার, ব্রিলিয়ান্ট। জ্যোৎস্না কখন হয়? কি বাত? চাঁদ। আর নিচে ওই যে মেয়েকে নিয়ে যাচ্ছে এই ভদ্রলোক হচ্ছে বেদে, বেদের মেয়ে জ্যোৎস্না। অসাধারণ। এই একা দেখতে পারবো না। প্লিজ আপনি দেখবেন না। আচ্ছা চোখটাকে রেস্ট দিন স্যার। টাই। টাইনাক, টাইনাক কি? টাইনাক কি? এবার পুরো ব্যাপারটাকে যদি এক করে বলা যায়, টাইনাক কি? এটা একটা চাইনিজ মহিলার নাম মনে হচ্ছে, যাই হোক চেষ্টাটা করে যাবি। কাছাকাছি। এবার যদি ভরিয়ে দেয় পুরো ব্যাপারটা কিচ্ছু ধরতে পারবে না। এবার জিনিসটা গন্ডগোলের দিকে যাচ্ছে। হ্যাঁ। দাদা, বাঁচা বাঁচা তুই দাদা, বাঁচা। 80% উত্তর দেওয়ার পর এরকম ঠিক নয়। এগুলো কি করছিস? হাত মেলাচ্ছে না, গ্লাভস। ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে দাদা। তুই এটা বাবা বৌদি তুমি না মাই। টাই, হ্যাঁ নাক,
তাই নাকি? তাই নাকি? তাই নাকি? বাবা, একটা কিছু। আচ্ছা, ঘোড়ার পিঠে, আর ওসব ইশারা করা যাবে না। পিঠে না, জিন, ঘোড়া। হ্যাঁ ব্যাস, ঘোড়া। এইটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঘোড়াটা হচ্ছে সেকেন্ড পার্ট। এবার ফার্স্ট পার্টে কি আছে? ইরে বাবা, ভূতের ঘোড়া, দাঁত খেঁচোচ্ছে। এটা তুথান খামেন যখন এই খামে ভরে প্লেন থেকে নামেন। ঘোড়ার সেকেন্ড কথাটা। হ্যাঁ, চেঁচাচ্ছে লোকটা। নাল, খুরের শব্দ, টকটক, টকবক। এই তো আমি বুঝতে পারছি। স্যার আপনি এই যে লোকটার চরিত্রে কনসেন্ট্রেট করুন, তাহলে পেয়ে যাবেন। মানে লোকটার স্বভাব একটা কেমন? তো লোকটার স্বভাব হচ্ছে ঝগড়ুটে। হ্যাঁ, আর কি? আর কি? ঝগড়ুটে আর কর্কশ। হ্যাঁ, আর মহিলা হলে আমরা কি বলে থাকি? ওইগুলো কি দেখাতে চাইছি? ইট। ইট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বাজারে সুইচটা কোথায়? খিটমিটে, না না না, মিটে না, মিটে না। এই, লেটস নট খিটখিটে, ইয়েস, খিটখিটে, খিটখিটে ঘোড়া। মই, মাছটা মই দিয়ে উঠছে। মিঠা। মাছ, মাছ আর কি কি হবে? কাতলা মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, মই মাছ। মইয়ের সঙ্গে কিছু একটা। আচ্ছা, মই, কই মাছ। আচ্ছা, কই মাছ, শুধু কই। ষাঁড়, গরু, গরু। অভিনয় না, একে। আচ্ছা, গো, কই গো। আরে শাবাশ, শাবাশ দাদা, শাবাশ। আই এম সো প্রাউড অফ মাইসেলফ, এরকম একজন দাদাকে জন্ম দিয়েছি। বাবা, এটা কি হচ্ছে? What is this? কুমির, কুমির। একটা ঠিক আছে, দুটো শব্দের মধ্যে একটা একদম পারফেক্ট। কুমিরটা কিরাম চিত হয়ে পড়ে আছে। চোখ, কুমিরের চোখ। কি ঘুমন্ত কুমির। ব্যাপারটাকে কি বলতে পারিস তুই ঘুরিয়ে এবার? অলস কুমির। আরে শাবাশ, ব্রিলিয়ান্ট স্যার। মানে আমি একটাতেই বোঝাতে চেয়েছি, তাহলে আমাকে এখন অলসটা করতে হতো, খাওয়াতে হতো, মুখ মানে দিয়ে ঘুম তো আলস্য থেকেই আসে। হ্যাঁ। এই, এই, নিজের নামে চালাবি এটা? এই! আমি দেখবি কিভাবে বিক্রি করা যাবে। হ্যাঁ, দেখ। এনে। অসাধারণ। এইটা তো ভালো জিনিস দেখিয়েছিস। একটা কথা বলবো, ছবিটা না আমরা এদিকে কাছে আয়, দুবার বেচবো। একবার এইভাবে বেচবো সোজা করে। হ্যাঁ, আরেকবার বাবা বাবা,
একবার আমাদের কুমির বিক্রি হবে এই অবস্থায়, এই অবস্থায় যে কিনা অলস কুমির, পেট চিত করে ঘুমোচ্ছে, এটা একটু কম দাম। আর যেখানে ঘাপটি মেরে থাকা তেজি শিকারী কুমির, কিন্তু চোখটা বন্ধ। তার দাম একটু বেশি। আজ আমরা দীপক দার সঙ্গে খেলবো জবাব চাই জবাব দাও। দীপক দা, এটা একটা কোশ্চেন আনসারের রাউন্ড। কিছু প্রশ্ন করা হবে তোমায়, তুমি তার উত্তর দেবে, ব্যাস এইটুকুই। আমরা দেখব কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি এই রাউন্ডটা দীপক দা উতরে যান। ছোটবেলায় শান্ত দীপক কিভাবে লুকিয়ে পায়রা ধরতো? ছোটবেলায় আমার একটা পায়রার প্রতি একটা চিরকালের টান ছিল। আর আমার ঘটনাচক্রে আমাদের ডাকুরিয়ার বাড়িতে একটা ছোট ছাদ ছিল, হ্যাঁ, ওটা খুব ফেভারিট জায়গা আমার। আর উল্টো দিকের একটা বড় বাড়ি ছিল, তাতে অনেক গোলা পায়রা থাকতো। গোলা পায়রা আমি ধরতাম, কিন্তু হঠাৎ একটা ফিল করলাম বিদেশি পায়রা, আমি জানি না, মনে হয় কিভাবে এসছে একটা, তার মাথার মাঝখানে এখানে একটা সাদা গোল, আচ্ছা, ওভাল শেপের, আর বাকিটা ব্ল্যাক আর শাইন করছে। ওটাকে ধরা খুব শখ হলো, তো আমি একটা বড় ঝুড়ি জোগাড় করে একটা কাঠিতে দড়ি বেঁধে, আর সেইটা এসে এইদিকে যেখানটা আমাদের একটা ঘর আছে তার একটা জায়গায় লুকিয়ে রইলাম, আর গম ছড়িয়ে দিতাম দুবেলায়। দুবেলা এই করে কাটতো আমার ছুটির দিনগুলো। সেই পায়রাগুলো খেতে আমি ওয়েট করতাম, অনেকগুলো পায়রা ঢুকছে, গোলা পায়রা ঢুকছে, কিন্তু ও যতক্ষণ ঢুকছে আমি কিছু করছি না। অনেকবার মিস করেছি, কিন্তু আলটিমেটলি ওকে আমি ধরেছিলাম। কিন্তু এত সুন্দর দেখতে পায়রাটা, তাকে ওই ছোট্ট জায়গাটার মধ্যে আমার ভালো লাগছিল না, কারণ ও না উড়লে, রোদ্দুর না লাগলে ওই শাইনটাও আসছিল না। আচ্ছা, তো ফাইনালি আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তুমি যে এত ভালো আঁকো, তো এই আঁকার নেশাটা কি মানে ছোট থেকে নাকি বড় হওয়ার পরে সেটা তুমি নার্চার করেছো আরো বেশি? না, এটা জন্মগত, কারণ বাবাকে দিনরাত আমি জন্ম থেকে ছবি আঁকতে দেখছি। তো শৈল চক্রবর্তী, সকলের শ্রদ্ধেয় শৈল চক্রবর্তীর ছেলে চিরঞ্জিত চক্রবর্তী। তারপরে মানিকদাকে দেখেছি। আমি যখন মানিকদার সঙ্গে ছিলাম প্রায় 5 বছর, মানিকদার খুব ক্লোজ ছিলাম আমি। এতটাই ক্লোজ ছিলাম যে মানিকদার পোর্ট্রেটও এঁকেছিলাম তখন বোধহয় আমার 18 বছর বয়স এরকম হবে। আচ্ছা, ইভেন ছবি আঁকার এত ঝোঁক ছিল দেখে, তখন লিখতামও, ছড়াও লিখতাম সন্দেশে। মানিকদা আমাকে সিকিম ডকুমেন্টারি করতে যাওয়ার সময় বলে গেলেন, এবার কাভার পেজটা তুমি করবে। আচ্ছা, এবং আমি একমাত্র শিল্পী সত্যজিৎ রায় ছাড়া সন্দেশে কাভার পেজ আর কেউ করেনি, এবং সেটাও এট দ্য এজ অফ 18। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্টের আঁকা নিয়ে কি আছে? ফিঙ্গার পেইন্টিং, ফিঙ্গার পেইন্টিং, মানে এই যে আমি যে কোনো একটা লাইন দিলে তা থেকে ছবি আঁকতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ক্ষেত্রেও করেছিলে একবার। তার মানে আমার ভিজুয়ালাইজেশনটা ভেরি স্ট্রং। ডিটেকটিভ 2015 বোধহয় অনেক এপিসোড করেছি আমি। এই জিনিসটা তৈরির জন্য বাবা দুটো জিনিস বলতেন, সেটা বোধহয় সব বাড়ির গার্ডিয়ানদেরই জানা উচিত যখন ছোটরা ছবি আঁকে তাদের আঁকতে দেন। সেটা বাবা খালি বলতেন যে অরিজিনাল আঁকো, কপি করো না। এই কপি যাতে না করতে হয় সেই জন্য উনি বলতেন, আমি একটা লাইন দিচ্ছি, দেখো এটা থেকে আমি এই ছবিটা আঁকতে পারি, তো তোমাকে আমি একটা লাইন দিচ্ছি, তুমি বসে বসে ছবি আঁকো। তার মানে যে লাইনটা দিচ্ছে সেটা নিশ্চয়ই কপি করতে পারছি না আমি, যে কোনো একটা লাইন দিয়ে স্ক্রিবল করে দিচ্ছে একটা। তো সেইটা বাবা বারণ করতেন, এটা করো না, অরিজিনাল থাকো। কপি করতে গিয়ে যখন দেখবে ওই ছবিটার মতো তোমারটা হচ্ছে না, অরিজিনালটার মতো হচ্ছে না, তখন আঁকা ছেড়ে দেয় বাচ্চারা। একটা স্টেজ আসে যখন বলে হচ্ছে না করতে করতে ছেড়ে দেয় সে, তাহলে ওই ক্রিয়েটিভিটিটা তার নষ্ট হয়ে যাবে। সেই জন্য ওইটা করতাম। এবং তখন বাবা একটা প্রসেস আমাদের করতেন, আমার ভাই বোনদের নিয়ে, একটু অ্যারারুট নিয়ে মা তৈরি করে দিত এতখানি বাটিতে, মানে একটা লেই তৈরি করে দিত, আর তার সঙ্গে অনেকগুলো রং নিয়ে আমরা বসে যেতাম, বাবাও বসতেন। ওইখান থেকে রং নিয়ে শুধু ফিঙ্গার দিয়ে আমরা পেন্টিং করতাম, এরম ময়ূর, পাখি, গাছপালা, তার মাঝখানে এরম স্ট্রোকস, তার মাঝখানে ফ্লাওয়ার্স, কালারফুল ফ্লাওয়ার্স বাবা করতেন, আর আমরা সে দেখতাম। সেই যে ক্রিয়েটিভিটিটা, ওই যে আবার কপি নয়, নিজের হাত তৈরি, আর ওই যে ফিঙ্গার দিয়ে করতে ছবির মধ্যে ডুবে যাওয়া, সেটা ভীষণ ইজি। তো পেন্সিল দিয়ে আঁকবে, আবার রাবার দিয়ে মুছবে, ওসব তুমি পারবে না করতে গেলে। এখানে তোমায় মুছতে গেলে তোমায় রং দিয়ে, আঙুল দিয়েই মুছতে হবে। এই ফিঙ্গার পেইন্টিং, এইটা আমাদের এখানে এখন হয় না। আমার ধারণা প্রত্যেক স্কুলে এটা করতে দেওয়া উচিত। বাচ্চাদের
ড্রয়িংয়ের অনেক বেশি মানে কনসেপশনটা অনেক বেশি তৈরি হয়। বৌদির সঙ্গে তোমার আলাপটা কিভাবে? বৌদির এক বান্ধবীর মাধ্যমে, আমার এক বন্ধুর মাধ্যমে, তাদের দুজনের আলাপ হয়েছিল। তাদের দেখতে গিয়ে আমাকে নিয়ে গেছিল, তার সঙ্গে যার আলাপ হয়েছে তাকে দেখতে নিয়ে গেছিল, আর সেখানে আবার তার বান্ধবী ছিল। তো আমাদের আলাপ হয়েছিল তখন, বড্ড ছোট, খুব ছোট। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে, আর ও বোধহয় ক্লাস 9-10-এ পড়ে, এরকম আর কি। তারপরে আমাদের 10 ইয়ার্স অ্যাফেয়ার, এবং তারপরে আমাদের 37 ইয়ার্স বিয়ে হয়ে গেছে। এ বাবা, মানে 47 ইয়ার্স উই আর টুগেদার, একসঙ্গে আছি। ইন্ডাস্ট্রিতে আসার আগে চিরঞ্জিত চক্রবর্তী মানে দীপক চক্রবর্তী একটি চাকরি করতেন। ওনাদের হোর্ডিং এর বোধহয় একটা বিজনেস ছিল। সেটা আমার বিজনেস, এমনি চাকরি করতাম এক্সপোর্ট ইম্পোর্ট ফার্মে। সেগুলো ছেড়ে অ্যাক্টিং এ 6 মাসের চাকরি জীবন আমার, 6 মান্থস। আচ্ছা, সেগুলো ছেড়ে অ্যাক্টিং এ কেন বা কি করে? কি জানি কেন, আমি নিউজ পড়তাম, সেখানে গিয়ে ডিরেক্টর হাজির হয়ে গেল। রাধা স্টুডিওতে তখন হতো আমাদের দূরদর্শন পুরনো, সেখানে গিয়ে হ্যাঁ অফার করলো। আসলে যেটা ছিল, আমি আর মিঠুন আমার স্ক্রিপ্ট নিয়ে আমি ডিরেক্টর হব, ও হিরো হবে। আচ্ছা, এরকম একটা স্টেজ ছিল যখন আমি আর মিঠুন ঘুরতাম প্রডিউসারদের কাছে। আচ্ছা, কিন্তু সেটা ক্লিক করছিল না কোনো কারণে। এটা এটা তার মধ্যে কবে? এটা এই মৃগয়া হওয়ার পরে, ওরাতে ছবি ছিল না তারপর, মানে বিফোর ডিসকো ডান্সার ডেফিনেটলি। হ্যাঁ, তারপরে ও স্ট্রাগল করছে তখন রানার রেজ নাম নিয়েও নাচছে, এসব করতো, করে রোজগার করতো। তো ওই সময় আমার মনে হলো যে আমি যে স্ক্রিপ্ট নিয়ে ঘুরছি, মানে আমি স্ক্রিপ্টটা পড়ছি, একজন প্রডিউসার তিনি শুনছেন, শুনতে 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 আমি যখন খুব ইন্টারেস্টিং একটা জায়গায় পড়ছি, পাশবিক বলে আমার স্ক্রিপ্ট ছিল খুব ভালো, যেটা অমিতাভ বচ্চনও শুনেছেন আমার কাছ থেকে, উত্তম দাও শুনেছেন। সেটা পড়তে পড়তে খুব ইন্টারেস্টিং জায়গায় যখন পৌঁছেছি, তখন তাকিয়ে দেখলাম যে তিনি ঘুমিয়ে পড়েছেন। তো তার ফলে আমি জোরে ওটা বন্ধ করি, চমকে উঠে বলে বড়িয়া বড়িয়া বড়িয়া। তো আমি উঠে বেরিয়ে যাই। তখন আমি বুঝছিলাম এইভাবে হবে না, এইভাবে বিগিনিংটা হবে না। এইবার আমার কাছে হিরোর অফার চলে আসে, হিরো হওয়ার জন্য ফিল্মে অফার আসে। তখন আমার মনে হলো যে আমি যেহেতু গ্রুপ থিয়েটার করি, স্টেজ করি, এসব করি, তো মনে হলো আমি জয়েন করে যাই অ্যাজ অ্যান অ্যাক্টর। তারপরে আমার যদি নাম হয় তখন আমি প্রডিউসার পাবো, তখন আমি ডিরেকশনে চলে যাব, কারণ ডিরেকশনটা আমার বেসিক, ওটাই করতে চেয়েছি চিরকাল আমি। কিন্তু সেটা করতে প্রায় সময় লেগে গেল 13 বছর। তখন আমি স্টার হয়ে গেছি। আচ্ছা, তোমার মতে এখন ইন্ডাস্ট্রিতে কোনো স্টার নেই? না, কেন? স্টার অন্য জিনিস। স্টার প্রডিউসারের পেছনে ঘোরে না, ডিরেক্টরের পেছনে ঘোরে না, অ্যাকচুয়ালি স্টারের পেছনে এরা ঘোরে। কিন্তু এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে অন্তত এমন কোনো আর্টিস্ট নেই যে ডিরেক্টরের পেছনে বা প্রডিউসারের সঙ্গে কথা বলে না। সে সবসময় খোঁজ নেয় কী ছবি হচ্ছে, কে করছে ছবি, কীভাবে হচ্ছে। আর সেটা যখন কিছুটা নেই, তার মানে হচ্ছে সে প্রডিউস করছে নিজের ছবি। ধরে যাক দেবজিৎ, এরা নিজেরা ছবি প্রডিউস করছে। স্টার অন্য জিনিস। স্টার হচ্ছে রাজেশ খান্না, ফেনোমেনা, 10টার সময় শুটিংয়ে আসার কথা, তাই ফাইনাল হয়েছে যে এইভাবে হবে, 4:30টার আগে আসে না। কাজের জন্য তো খারাপ এটা না, কাজের জন্য খারাপ তার মানে কি হচ্ছে, তোমার একটা দায় আসছে, তুমি মনে করছো না যে ইউ আর সুপ্রিম। স্টার মানে, সুপারস্টার মানে সে সুপ্রিম। যে রাজেশ খান্নাকে এয়ারপোর্ট থেকে রেড কার্পেট পুরো প্লেন থেকে পেতে নিয়ে যাওয়া হয়েছিল হাতি মেরে সাথে করার জন্য, এই সম্মান অমিতাভ বচ্চনও পান না। সেটা কি কোনো যুগের সমস্যা? মানে একটা যুগ ছিল যখন একটা ইরার ব্যাপার, মানে যে এই সময় যেটা হতো এখন সেটা হওয়ার সম্ভবই না। সম্ভব হতে পারে যদি বাহুবলীর মতো হিরো হয়, এরকম ছবি হয়। এই ছবি এখন হয় না, তো এখন আর শোলে হয় না। ওই না, তোমার কি মনে হয় না যে আমরা এত বেশি এখন প্রচারে আছি, প্রত্যেক দিন কোনো না কোনো কাগজে ইন্টারভিউ, প্রত্যেক দিন কোনো না কোনো কাগজে ছবি,
এইগুলো কি কোথাও ক্ষতি করছে হ্যাঁ স্টারডামের? ডেফিনেটলি করছে। এমনি এমনি বলছি এক্সপোজার চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত না, কিন্তু তাদের বাহুবলীর কোনো অসুবিধা হলো না তো, কথার কথা বলছি। বাহুবলীর হলো না, হ্যাঁ, কিন্তু তার মানে হয় না, বহু ছবিতে হয় না। কিন্তু তুমি ঠিক ছবি বানাতে পারলে হবে না, ঠিক সেই যে লেভেলের ছবি 250 কোটির ছবি বানাচ্ছে, 600 কোটি 4 দিনে লাভ করছে। না, সে তো ওদের এত বেশি না না, ঘটনাটা বলছি এরকম। আরেকটা হচ্ছে আসলে ইনসিকিউরিটি আছে আর্টিস্টদের মধ্যে, তাহলে সে স্টার নয়। তুমি সেই স্টারডামটা পেয়েছো? আমি একটা সময় ডেফিনেটলি পেয়েছি, কিন্তু আমি ওই মধ্যবিত্ত, কাজে আমি সময়ে পৌঁছতাম, এই আর কি। মধ্যবিত্ত নাকি? হ্যাঁ, আমি মধ্যবিত্ত বলে। সময় মেনে তো মিস্টার বচ্চনও সেটাই পৌঁছুন। হ্যাঁ, এইটাই বলছি, এই ট্রেন্ডটাই বাচ্চানেরই ট্রেন্ড এটা একদম। তবে আমি অবশ্য বাচ্চানের সম্বন্ধে অন্য গল্প শুনেছি উৎপলদার মুখে, যে সময় মতো পৌঁছতেন না, এরকম গল্প আছে। এটা যেমন প্রচার আছে, পেছনে আরেকটা গল্প আছে, কারণ আমি তাকে মিট করেছি, পার্সোনালি মিট করেছি। আর স্টার অন্য জিনিস। রেখা শুটিং থেকে চলে যেতেন। আমাদের এখানে একজনই স্টার আছে আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে ঋতুপর্ণা, যে শুটিংয়ে পৌঁছয় না। এটা আমি মানতে পারি, কিচ্ছু এসে না তো শি স্টার। আমার দেখা একটাই স্টার, কিন্তু ওই। আর উত্তম দারটাও ডেফিনেটলি একটা সময় ছিল, বা ম্যাডাম সেন তো ডেফিনেটলি স্টার ছিলেন, যিনি বলতে পারেন যে আমি ছবি করব না, ঘরে বসে গেলাম, একটাও ছবি আমার তুলবে না তোমরা। এই গ্রেটা গার্বোর ছিল, আর তারপরে ওনার এই ক্ষমতা ছিল, আর কারণ নেই। তুমি তো একজন ডিরেক্টর, তুমি কেন ডিরেক্ট করে নতুন নতুন স্টার তৈরি করার কথা ভাবলে না? এখন ওই সেট আপের কমার্শিয়াল ছবি হয় না। আর তারপরে আমাদের 750 হাউস ছিল আমাদের সময়, সেটা এখন 240টা হয়ে গেছে, না 35টা হয়ে গেছে। তো 500 550 যদি হল বন্ধ হয়ে যায় 750-র মধ্যে, আর স্টার কি করে তৈরি করবো ভাই? যে দর্শকটা একটা টার্গেট দর্শক, যারা বাঁচায়, সত্যি কথা বলছি, সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচায়, তারা এখন টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচায়। তারা ওই যে কোয়ালিটির সোপ অপেরা এখন একদম বসে বসে টাইম মেপে বাড়িতে বসে দেখে, সেইটা তাদের টেস্ট। তুমি জোর করে ভালো ছবি তাদের গেলাতে পারবে না ভাই, এ তো হয় না। কবিতা পড়াতে পারবে না তাদের, বা শোনাতে পারবে না, সে তো উপন্যাস পড়তে এসছে। আজকে আমরা আর্টিস্ট আর টেকনিশিয়ানরা বেঁচে আছি তো শুধু টেলিভিশনের জন্য। আগে ছিল আমাদের স্টেজের জন্য বেঁচে থাকতাম আমরা, সেই স্টেজটা এখন নেই, কমার্শিয়াল সেটআপটা। এখন আমরা টেলিভিশনের জন্য বেঁচে থাকি। যে সেলফোন ইউজ করি, গাড়ির পেট্রোল কিনি, সেটা টেলিভিশনের জন্য। সিনেমা থেকে আর আর্নিং নেই। মানে রাজেশ শর্মা বম্বেতে গিয়ে ক্যারেক্টার রোল করে, ছোট একটা রোল করে যে টাকাটা নিচ্ছে, সেটাও তো আমরা পাই না। তাহলে যে মাঝখানে ফেজে হলগুলো বন্ধ হয়ে গেল পরপর, সেটা কি এলো না, সেরকম কোয়ালিটির ছবি আমরা করতে পারিনি। তার মানে পেরেছিলাম করতে, কিন্তু সেই ছবিগুলোর এত বদনাম করা হলো যে বলা হলো বেদের মেয়ে জ্যোৎস্না, যেটা সবচেয়ে বেশি নিল, যেটা 11 কোটি টাকার বিজনেস করেছিল, যেটা ফেনোমেন, আজ পর্যন্ত কেউ করতে পারেনি, হয়তো পরেও পারবে না, রেকর্ড। সেই রেকর্ডের ছবিটাকে বলা হলো টেলিভিশনে দেখানোই যাবে না, এত নিম্নমানের। আমাকে আমার একজন প্রফেসর দিদির বন্ধু, তিনি বললেন যে ভাই, এই ছবিটাতে পাঠ করা তো উচিত হয়নি। আমি বললাম তুমি ছবিটা দেখেছো? না না, ও তো আমার কাজের মেয়েরা দেখেছে। মানে এইটা হচ্ছে প্রবলেম। এইটা বলছে এই যে লুক ডাউন অপন করা হবে মাসকে, মাসের থোড়ি কেয়ার, হ্যাঁ কিছু করে মাস জাস্ট তোমাদের যে ছবিগুলো তোমরা বানাচ্ছ ঢুকলোই না। তুমি অনেকটা সময় ধরে, দীর্ঘ সময় ধরে কনফিডেন্টলি একজনকে অ্যাসিস্ট করেছিলে, যার নাম সত্যজিৎ রায়। হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? অসাধারণ। মানে অসাধারণ তো বটেই, সেই জন্যই জানতে চাওয়া। একটা অদ্ভুত জিনিস, ছেলেবেলায় আমি বহু মানুষকে মিট করেছি তো বাবার জন্য। তিনি একজন অসাধারণ শিল্পী ছিলেন, লেখক ছিলেন, এবং তার আবার অ্যাডমায়ার ছিলেন সত্যজিৎ রায়। কাজী চিঠি আসতো পুজো সংখ্যায় বাবাকে একটা লেখা আর ছবি দেওয়ার জন্য। সেই ছবি লেখা আমি পৌঁছতে যেতাম, কিন্তু ওর সঙ্গে দেখা হতো না আমার, আমি অফিসে দিয়ে আসতাম। আচ্ছা, এই ট্রায়াঙ্গুলার পার্কে। তো আমার বাবাকে বলে একবার আমি ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম, বাবা একটা ফোন করে দিয়েছিল ওনাকে, সেটা সেই প্রথম ওকে দেখা। দরজাটা খুলেছিলেন, আমি যে লেভেলটায় তাকিয়েছিলাম, আমিও লম্বা খারাপ না, যে লেভেলটা তাকিয়েছিলাম তা থেকে আমার মুখটা প্রথম দরজা খোলার সঙ্গে সঙ্গে তারপর বলে, চলে বউ ছেলে,
এসো এসো বলে নিয়ে গেল। তো এই আমাদের শুরু হয়েছিল। তারপরে সন্দেশের কভার পেজ করেছি আমি সন্দেশে লিখতাম, সেটার বিরাট রেয়ার সম্মান পেলাম। আমি ওনার সঙ্গে আসলে লেগে থাকতাম। আমি এক্স্যাক্টলি অ্যাসিস্ট্যান্ট ছিলাম না, কারণ তখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, সেই জন্য আমি ওনার ডিরেক্টোরিয়াল অবজারভার হিসেবে কাজ করতাম, মানে টুল এনে দেওয়া। ছবিতে ছিলে তুমি? আমি অ্যাকচুয়ালি প্রতিদ্বন্দ্বী থেকে সঙ্গে থাকা শুরু হয়েছিল, এবং সেটা অশনি সংকেত, সীমাবদ্ধ, এই ফেজটা তো একটা অদ্ভুত। তারপরে একসময় ডেকে পাঠালেন আমায়, তখন আমি হিরো হিসেবে নাম টাম হয়ে গেছে, ডেকে পাঠালে বললেন যে লক্ষণের শক্তিশাল করছি, তুমি লক্ষণটা করবে, কিন্তু তোমার তো গোপ আছে, লক্ষণে তো গোপ থাকবে না, ভালো কামিয়ে ফেলবো। সেই কামিয়ে ওটা একটা রোলটা আমি করেছিলাম। ওই একটাই ছবি আমি পেয়েছিলাম ওনার কাছ থেকে, সুকুমার রয় ডকুমেন্টারি। আর তার সঙ্গে থাকার সঙ্গে সঙ্গে আমি তো কাকে দেখিনি, আমি তারাশঙ্কর থেকে, প্রবোধ সান্যাল থেকে, লেখক তো সবাই, গজেন মিত্র থেকে সবাই আসতেন, সবার সঙ্গে মিশামিশি, শিবরাম তো ভীষণভাবে। সেই করতে করতে আমি গিয়ে পড়লাম আরেকটা সমুদ্রে, নসতীর্থে। আমাকে এখানে কৌশিক দা এসেছিল, পিন্টু দা, কৌশিক ব্যানার্জি এসে বলেছিলেন যে বেদের মেয়ে জ্যোৎস্না বলে একটা ছবি হয়েছিল, ডেফিনেটলি হয়েছিল, ফেনোমেনাল হিট, ফেনোমেনাল হিট। এইবার ঘটনাটা কি হলো, এক রবিবারের সকালে তার বাড়ি গেছি, ঢুকতেই আমাকে বলছেন, এই শোনো বেদের মেয়ে জ্যোৎস্না বলে একটা ছবি হয়েছে, এবং আমি শুনলাম তাতে তুমি অভিনয় করেছো, দারুণ সাকসেসফুল, কি ব্যাপার বলো তো ছবিটার। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমার তো তখন আমি ভাবছি যে আচ্ছা বেদের মেয়ে জ্যোৎস্না সম্পর্কে আমি সত্যজিৎ রায়কে কি বলবো, সাপ বিন বাজাচ্ছে, হিরোকে যে জেলখানায় আটকে রেখেছি, এই গল্প তো আর ওনাকে বলা যায় না। আমি শুধু বিশ্বাস করো, আমি বললাম যে না আসলে ওই খুব হিট হয়েছে, তবে বড়ই নিম্নমানের ছবি তো, ওই জন্য আমি এইটুকু অবধি বলেছি। উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন, না না না, এটা একদম বলবে না, কোটি কোটি বাঙালি যে মুভড হয়েছে ওই ছবিটার মধ্যে, তার মানে ছবিটায় একটা কিছু ডেফিনেটলি রয়েছে, সেই কারণটা খুঁজে বার করবার চেষ্টা করো। এটাকে রিসার্চ করা উচিত যে এত ভালো কি করে লেগেছিল, কেন আছে। মানে এমন বহু মানুষ আছেন যারা জীবনে সিনেমা দেখেনি, সেও দেখেছিল ছবিটা। সে একটা ঘটনা যদি বলি, যদি সময় দাও, সেটা হচ্ছে আমি একটা ফাংশন করে ফিরছি, তারপরে কিছুদিন বাদেই প্রচণ্ড ঠান্ডা, জানুয়ারির রাত্রি 2টো বেজে গেছে, কোথাও আমরা খাবার পাচ্ছি না। আমরা খুঁজতে খুঁজতে একটা চটি দেখেছি যেখানে আলো জ্বলছে, বাকি সব নিভিয়ে দিয়েছে। সেখানে ঢুকেছি, কনকন করছে ঠান্ডা, আমি গাড়ির ভেতর বসেছি, ওরা খবর নিতে গেল আমার থেকে নেবে একটু দূরে, ওখানে গিয়ে খোঁজ নিয়ে এসে একজন এলো, এসে আমার বললো যে দাদা গরম মুরগির ঝোল করে দেবে আর রুটি করে দেবে ওই সময়, কিন্তু সময় লাগবে, অন্তত আধ ঘন্টা দিতে হবে এটার জন্য। কারণ ঠিক আছে করতে বলে ওরা চলে গেছে। এবার আমি একা বসে আছি, গাড়ির কাঁচতলা বসে আছি চুপ করে। হঠাৎ আমি ফিল করলাম একটা ফিস ফিস করছে, কেউ বল না, একবার বল না, একবার বল গাড়ি থেকে নামতে। ফাইনালি তারা এসে রিকোয়েস্ট করলো রাজকুমার, ওর পরে আমার নাম চিরঞ্জিত ছিল না, রাজকুমার বলতো আমার সবাই, কারণ ওরা বোধহয় চিরঞ্জিতের ছবি দেখেনি, মানে ছবি দেখে না বোধহয়। সে রিকোয়েস্ট করছেন একবার নামুন, আপনাকে দেখবো রাজকুমারকে। শেষ পর্যন্ত আমায় নামতে হলো, এবং তারা প্রত্যেকে অন্তত 15 জন লোক, মহিলা সব ছিল, তারা প্রত্যেকে শুয়ে পড়ে প্রণাম করলো আমায় ওই মাটির উপরে, ওই রাত্রির 2:30-3টের সময়। তারপর উঠে দাঁড়িয়ে বললো, আমরা 30 বার 28 বার সব এই ছবিটা দেখেছি, তো আপনি আসলে আমাদের কাছে ভগবান। এই একটা অন্য জিনিস, অন্য এফেক্ট। সত্যজিৎ রায়ের মতে উত্তম কুমার এবং সৌমিত্র জেঠুর মধ্যে তফাৎ কোথায়? এটা একবার কথা হয়েছিল তখন। উত্তম সৌমিত্রর মধ্যে ডিফারেন্স বলেছিল, দুজন দুটো জায়গা থেকে, ক্যাটাগরি থেকে, লেভেল থেকে এসছে। তাতে উত্তম বাবুকে যত একজন মহিলা স্পর্শ করে তত সে সচল হয়ে যায়, তার প্রত্যেকটা মাসল তখন কাজ করতে আরম্ভ করে। আর সৌমিত্র এমন একটা বাড়ি থেকে, এমন একটা জায়গা থেকে এসছে যে মেয়েরা স্পর্শ করলে সে স্টিফ হয়ে যায়। এটা মানিকবাবু বলেছেন? হ্যাঁ, সেটা কিছুটা দেখলে বোঝা যায়। তো 7 পাকের মাথা দেখলে বোঝা যাবে যে, কিংবা চৈত্র সেন যখন ওকে ধরছিল, জামা চিরছিল, তখন যে চেহারাটা যেটা করেছে সেটা সৌমিত্র দা, সে মানুষটা তাই সুইটলি বললে। এক সময় টলিউড ইন্ডাস্ট্রি বুম্বাদা
একা কনফিডেন্টলি কনসিস্টেন্টলি টেনে নিয়ে গেছে, হ্যাঁ। অনেকেই বলে। 30 বছর। 30 বছর, এই সম্বন্ধে তুমি কতটা একমত? না, এই হিসেবটা তো বুঝতেই পারিনি আমি কিছুতে। এই 30 বছরের মধ্যে তাহলে মিঠুন ছিল না, ভিক্টর ব্যানার্জি ছিল না, হ্যাঁ, আমি ছিলাম না, তাপস ছিল না, মিঠু ছিল আমি না। বলছি না কিছু। না বুঝছি না, আমায় তোমায় তো হ্যাঁ না বলতে হবে, তুমি হ্যাঁ। হ্যাঁ তো বলবে। হ্যাঁ। ছিল তো, হ্যাঁ, তার মানে আমার কি ক্যারেক্টার একটা ছিল না, তাহলে কি করে একা 30 বছর টানবে? মানে এটা তো লজিক্যাল হচ্ছে না, কথাটা লজিক্যাল হচ্ছে না। যেমন আই এম দ্য ইন্ডাস্ট্রি বললে, এটা তো ছবিতে ছিল ওর, সেই হ্যাঁ, ছবি সেটা ছিল। সিনেমার। কিন্তু সেটা একটা ইন্টারভিউ তো দেখলাম, ও খ্যাপা বলছে, লাস্টে বলছে প্রসেনজিৎ তার সম্বন্ধে আপনি বলুন, তখন হাসতে হাসতে বলেছে আই এম দ্য ইন্ডাস্ট্রি। তো ফলে এটা প্রচারেরও একটা দিক, সেই হিসেবে হয়তো ইউজ করেও। কিন্তু হি ইজ ভেরি সাকসেসফুল, কোনো সন্দেহ নেই। ও পুরো ইন্ডাস্ট্রিকে ডেফিনেটলি সবচেয়ে ভালো চেনে, এটাও কোনো না সন্দেহ না, নেই। সব থেকে মানে, এবং ইন্ডাস্ট্রি সব ব্যাপারে সব কিছু খুব খুঁটিনাটি জানে। এটি জানে, সবই আছে, ইনফ্লুয়েন্সিয়াল, সবই ঠিক আছে। ইনফ্লুয়েন্সিয়াল তো নিশ্চয়ই। তো ওর এগেনস্টে কোনো কথা বল না তুই, দেখি। কেন বলবো না, ইনফ্লুয়েন্সিয়াল তাই বলতে পারবি না তুই। না, বললে কি হবে? না, কি করে বলবি বল? কি আশ্চর্য, কেন বলবো? কেন বলবি না, বলতে পারিস তো, কারুর তো গুণ দোষ থাকে তো। হ্যাঁ, সে আমি তাকে বলবো আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বল, তাকে বল, চুপি চুপি বলিস। আচ্ছা, বলছি যে এই বুম্বাদার সঙ্গে কিন্তু তুমি তোমার ফ্যানেদের আলাপ করিয়েছিলে, বলেছিলে যে অটোগ্রাফ নাও, হ্যাঁ, আপকামিং হিরো। এটা কোন সময়? এটা শত্রুর সময়। শত্রু প্রসঙ্গ যখন এলো, তখন তুমি নাকি একটা শটে, মানে শট আগে ডাব করেছিলে, তারপরে হ্যাঁ, শটটা দিয়েছিলে। হ্যাঁ, কোন মানে কি হয়েছিল, ডাবিংটা ওদের শেষ হয়ে যাচ্ছিল, আবার ডাবিং করতে গেলে মানে আবার 7 দিন বাদে হবে, তাদের ছবি তো ডিলেট হয়ে যেতে পারে, এইসব প্রবলেম হচ্ছিল। তো আমায় বলছিল যে এইটা তো আজকে এখন সন্ধ্যেবেলা, মানে আমি এখানে ডাবিং করছি, ধর বাইরে NT1-এর ভেতরেই একটা শট ওরা নিতে চাইছে, বাকি ছিল প্যাচ আর কি। বিপ্লব দৌড়ে পালাচ্ছে আর আমি চিৎকার করছি, আব্দুল দাঁড়া, পালাস না, দৌড়লে গুলি করবো, আব্দুল দাঁড়া, দাঁড়া আব্দুল। এই কয়েকটা কথা, ব্যাস এইটুকুই। এটা বোধহয় একমাত্র ঘটনা যেটা ঘটেছে, সেটা হচ্ছে শুটিং এর আগে ডাবিং। এবার আমি বললাম, তাহলে আমি এইটুকুই তো তোদের কথা থাকবে এই সিনটাতে, আর তো কিছু নেই, বাকি নেই। বলে না, এটা প্যাচ, আমাদের এটা করতে হবে, এইটার ডাবটা আবার পরে করতে হবে আপনাকে। আরে আচ্ছা, তখন কিন্তু এত সুবিধে ছিল না যে ইচ্ছে করলে শব্দটাকে সরিয়ে, না 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 না, পুরোটা করতে হতো, লুপ ছিল। হ্যাঁ, তাহলে আমার ঠিক আছে, আমি এখন ডাব করে দিই, পরে শর্ট দেবো। বলে সেটা কি করে পসিবল? অঞ্জন চৌধুরীও বুঝছে না ব্যাপারটা কি করে সম্ভব। আলাম, এটা সম্ভব, আমি করে দিচ্ছি, তোমরা দেখো মিলে যাবে। আমি কাউন্টিং করে করে একটা করে শব্দ বলে গেলাম, মানে 1 2 3 আব্দুল, 1 2 3 4 দাঁড়া, এটা কাউন্ট করতে পারবো এবং লিখেও রাখলাম। আমি মাঝখানে মাঝখানে কটা করে কাউন্ট করেছি। যখন শুটিং করলাম, আমি এক্স্যাক্টলি ওই কাউন্টিংয়ে ওইগুলো চিৎকার করলাম, মিলে গেল। 4-5টা কথা, এই গ্যাপগুলোকে আমি একবার 4, একবার 5, একবার 3-এ ওইভাবে হিসেব করে বলে দিয়েছি। এই শত্রুর পরে তুমি অঞ্জন চৌধুরীকে বলেছিলে, অঞ্জন কাকে, যে আপনার সঙ্গে আমি আর ছবি করব না। হ্যাঁ, কেন? তার কারণ হচ্ছে যে ওই ছবিটাতে যে রাত্রির 12টা পর্যন্ত আমার বাড়িতে আলোচনার পর আমায় ওই রোলটা করতে বলেছিল, আমি বলেছিলাম এটা তো হিরোর রোল না, আমি এখন হিরোর রোল করছি, তো এটা করবো না। করে রিফিউজ করার পর ফাইনালি ঠিক হলো, যেটা বললো যে লাস্টের ফাইটটাতে তোর অনেকখানি কাজ আছে, কালু মদনকে তুলে আনার ব্যাপার আছে, ওইটাতে তুই পুরো ফাইটটা করবি। আমি ওটাতে ইন্টারেস্টেড হলাম। কিন্তু ফাইনালি যখন আমি শুটিং করতে গেলাম ওই সিকোয়েন্সটা, তখন দেখলাম আমায় বসিয়ে আমাকে VCR দিয়ে প্রচুর ছবি টবি দিয়ে অর্ধসত্যা দেখেছিলাম ওখানে, এনে দেওয়া হলো, অসাধারণ গোবিন্দানন্দ ছবি। সেই ছবি টবিগুলো বসে বসে দেখে গেলাম, আমার 4 দিন কেটে গেল। ইনফ্যাক্ট আমার প্রায় একটা না দুটো শট হলো, এমনি কোনো ফাইট সিকোয়েন্সে আমি কোনো কাজ করলাম না, অথচ ফাইট সিকোয়েন্সটা হচ্ছে আমি শুনে নিলাম, রঞ্জিত দা করলো। তো যখন হয়ে গেল আমি বুঝতে পারলাম যে এটা আমায় করলো না, যেটা বলেছিল করলো না, দিল না আমায়, সেই চান্সটাই দিল না, জায়গাটা। তো আমি ফেরার সময় ওই জন্য অঞ্জনদাকে বললাম যে আমি চলে যাচ্ছি, প্রথম কথা এই 4 দিনে ফুল চার্জ করব আমি, এটুকু বলে রাখলাম। আর অ্যাজ এ ডিরেক্টর, মানে আমি তো বেসিক্যালি ডিরেক্টর, তো আমি ডিরেক্টর হিসেবে বলছি তুমি ঠিকই কাজ করেছো, কারণ আমার হাইট আর আমার এজ, আমি যদি ফাইট করতাম তাহলে ডেফিনেটলি
আমি হিরোর সঙ্গে চ্যালেঞ্জ এনে দিতাম। একটা ছবিতে হিরো যাকে প্রজেক্ট করা হয়, যাকে তোলা হয়, তাকে কখনো ওভারশ্যাডো করতে পারে না, কেউ করা উচিত না। সেইটা আমাকে ফাইটটা না করিয়ে তুমি ঠিক করেছো। কাজে অ্যাজ এ ডিরেক্টর সেটা বললে, হ্যাঁ, কারেক্ট, একদম কারেক্ট করেছো তুমি। কিন্তু অ্যাজ এ হিরো যাকে তুমি প্রমিস করেছিলে অ্যাক্টরটাকে, তাকে দিয়ে তুমি এই কাজটা করলে না। এটা তুমি আমায় বিট্রে করলে, আমার সঙ্গে ট্রেচারি হলো। আমি তোমার ছবিতে কাজ করবো না। আচ্ছা ধরো তোমার হিরোইনদের মধ্যে চুমকিদি মানে দেবশ্রী রায়, জিন্দা মানে শতাব্দী রায় এবং মন্দি, এদের মধ্যে তুমি সব থেকে বেশি স্বচ্ছন্দ কাদের সঙ্গে ছিলে? মানে মন্দির সঙ্গে তো স্বচ্ছন্দ থাকাটা যায় না বোধ হয়, না? ভয় ভয় থাকতে হয়। এই উত্তরটা আমি দেবো না। দেবে না? আমাকে সব হিরোইন সমান। আমি এই জন্যই তো প্রশ্নটা কয়েকই ধরে বসে আছি, কখন থেকে কি আশ্চর্য। আমারও কি একটু আধটু বুদ্ধি হয়েছে তো নাকি? না, এইটা হচ্ছে জিলেট গার্ড লাইফ লাইন। এইবার যেটা হবে দীপক দা, তোমাকে এই অডিয়েন্স থেকে কেউ একজন প্রশ্ন করবে, সেই উত্তরটা কিন্তু দিয়ে দিও প্লিজ। কে প্রশ্ন করবেন? নাম? অঞ্জন নন্দী। অঞ্জন নন্দী, কোত্থেকে? ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর, বাহ। কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে আপনার একটি বইয়ের অতি পরিচিত ডায়লগ যে বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না, এই ডায়লগটা এত হিট হলো কি করে? এটা বলা মুশকিল, কোন গান হিট হবে আর কোন ছবি হিট হবে কেউ যেমন বলতে পারে না, সেটা আমিও বলতে পারি না। তবে আমার মনে হয় এর পেছনে সবচেয়ে বড় অবদান বোধহয় মীরের আর খরাজেদের সব। এরা এমন একটা ফর্ম দিল যে যেটা সুরে বলতে আরম্ভ করলো। আমি তো ওই সুরে বলিনি, তো ওরা একটা সুর দিল একে, এবং সেই সুরটা শুরু করেছে বোধহয় সুমিত গাঙ্গুলি। আমার সঙ্গে ছবিতে নেপো হয়েছিল কিছু করতে গিয়ে ওটাতে, যে সে আমাকে গুরু মানত, এবং সেই গুরু মানত বলে সে গুরু প্রণাম করে ফাংশনে আমার ডায়লগ বলতো, অনেক ডায়লগ, এটা না শুধু। তো সেইটা বলার সময় সে তার গলাতে, তার ক্যাপাসিটিতে, আমার মতো তার গলা নয়, তো সেই গলাতে সে আমার কথাটাকে ইমোশনালি বলার জন্যে সে একটা সুর ইউজ করতো। আমার কিরম মনে হয় আমি যেভাবে ডায়লগটা বলেছিলাম সেই ডায়লগটা এত বড় হিট হওয়ার কথা না, কিন্তু যখনই সেটা একটা টিউন পেল তখন এটা নজরে পড়লো খরাজের বোধহয়, কারণ ফাংশনে ও যেত, ও শুনতো বোধহয় ডায়লগটা, বহু জায়গাতে বলতো, তো কাজে সবাই শুনতো। ওর এটার ভেতরে একটা মকারি পেলো, একটা মজা পেলো, কমেডি পেয়েছে। তখন ওটা এলো, ওটা থেকে মীরের কাছে এলো, এবার টেলিভিশনে এলো, হয়ে এখন তার সঙ্গে একটা পাগলা যোগ হলো। পাগলা যোগ হলো, সেটা মীর করেছে পাগলা যোগটা, মীরকে আবার বলেওছিলাম। আর আমি আরো বেশি পপুলার হয়ে আছি এত বছর, মানে আমি যদি এখন একটা ডায়লগ, এই ডায়লগটা বলি বা কোনো জায়গায় ফাংশনে যাই, তাহলে আমি হয়তো 1.5-2 লাখ টাকা নিয়ে নিচ্ছি, সেটা এই শুধু ডায়লগটার জন্য। আর সেটার জন্য ক্রেডিট পাবে কে? খরাজ, মীর, এরা। ওরা খালি ক্রেডিট পাবে, টাকা পাবে দীপক দারে পাগলা। অঞ্জন, তুমি সুযোগ পাবে ছবি তোলার এই রাউন্ডটার পরে প্লিজ। হ্যাঁ, এবার চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। অবসরে পাড়ার পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা নাকি একা ঘরে বই পড়া? বই পড়া। বই পড়া। কম্পিটিশন পছন্দ করো, হ্যাঁ কি না? হ্যাঁ, ডেফিনেটলি। কোনটা বেশি মন উদাস করে, বসন্তের কোকিলের ডাক নাকি কাচের জানলা দিয়ে মুষলধারে বৃষ্টি দেখা? মুষলধারে বৃষ্টি দেখা। লাইমলাইটে থাকা পছন্দ নাকি আড়ালে? আড়ালে। বাড়িতে কার কথাই শেষ কথা, তোমার নাকি বৌদি? না, এটা কম্বিনেশন, সেটা বলবো। কম্বিনেশন। সবসময় যে ওর কথা চলে তা না, অনেক সময় চলে। আচ্ছা, অধিকাংশ সময় ওর কথা চলে, কিন্তু আমার কথাও মাঝে মাঝে চলে। হ্যাঁ। সঞ্জীব কুমার নাকি দিলীপ কুমার? দিলীপ কুমার। দিলীপ কুমার। যে কোনো একজনকে যদি ভুলে যেতে হয়, কাকে ভুলে যাবে? অভিনেতা চিরঞ্জিতকে নাকি বিধায়ক চিরঞ্জিতকে? বিধায়ক চিরঞ্জিতকে, কারণ আমি বেসিক্যালি পলিটিশিয়ান নই, এবং অভিনেতা চিরঞ্জিত ছিল বলেই তাকে আজকে বিধায়ক করা হয়েছে। এক্স্যাক্টলি। ভেরি গুড আনসার। থ্যাংক ইউ। অঞ্জন, চলে এসো। তুমি পাচ্ছ জিলেট গার্ডের তরফ থেকে এই গিফট। হ্যাঁ,
চকচকে ছেলে আর একটু চকচকে হয়ে যাবে। হ্যাঁ চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং এতক্ষণ এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাকে জানাই স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। জিলেট মার্ক 3 তরফ থেকে দীপকদার জন্য এটা, থ্যাংক ইউ। এবং অপু সংসারের তরফ থেকে এই চিলার বক্স। আমরা চিনলাম এমন একজন মানুষকে যিনি শুধু অভিনেতা নন, স্টার নন, উনি ভালো পরিচালক নন, উনি ভালো ছবি আঁকেন, শুধু তাই নয় উনি খুব ভালো গানও করেন, রবীন্দ্রসঙ্গীত। সেই রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নেব আজকে রাতের মতো এবং ফিরে আসবো পরবর্তী পর্বে। আপনারা দেখতে থাকুন জিলেট প্রেজেন্টস অপুর সংসার। যদি জানতে আমার কিসেরও ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতে আমার কিসেরও ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে।